এই যুবসাথী প্রকল্প নিয়ে সাধারণ মানুষ কি মনে করছেন, চলুন শুনে নিই তারা কি মনে করেন। যা পাচ্ছে এটাই ভালো হওয়া উচিত ছেলেপেলেদেরকে। এখন পাচ্ছে না তো, একদম এর আগে তো যে সমস্ত পার্টি এসে তারা তো পায়নি। এই পার্টি তো দিচ্ছে লোককে, হ্যাঁ, ঘরে ঘরে সবাই পাচ্ছে, পেয়ে তাদের তো চলছে কোনো রকমভাবে। হ্যাঁ, এবার পরে কী হবে না হবে জানি না ভাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় বড় জিনিস। হ্যাঁ, আর কি বলবো বলুন। মানে এই যে যুবদেরকে চাকরি না দিয়ে এই যে ঘুরপথে ভাতা দেওয়া তৃণমূল যেটা দিল, ভোটে প্রভাব পড়বে? না না, ভোটে তো প্রভাব পড়া তো হ্যাঁ নিশ্চয়ই পড়বে। তারা পাচ্ছে, তারা আনন্দতে দেবে ভোট। হ্যাঁ, এটা তো কোনো সরকার দেয়নি আজ পর্যন্ত, কোনো সরকারই দেয়নি, এই সরকার দিচ্ছে। হ্যাঁ, আমি কোনো ব্যক্তিগত যেটা সত্যি সেটা বললাম। একদিকে যেমন দিচ্ছে ভাতা খুশি, কি অন্যদিকে যে 26,000 চাকরি চলে গেল। চাকরি চলে গেল সেরকম, 2 নম্বরইভাবে ঢুকেছিল বলে চাকরি চলে গেছে। যারা 2 নম্বরই করেছে আর যারা পাওয়ার তারা তো রয়েছে। হ্যাঁ, যারা নকল সার্টিফিকেট, সাদা কাগজে ইয়ে হয়েছে তারা হয়েছে। বলতে পারবো না, তবে আমার নিজস্ব পার্সোনাল মনে হয় এর থেকে চাকরি দিলে অনেক বেশি ভালো। 1500 টাকায় কারোর তো আর সংসার চলে না, তো তার থেকে চাকরিটা দেয়া আমার মনে হয় অনেক বেশি উপযুক্ত ব্যাপার ছিল। হ্যাঁ, কিছু করার নেই, বাধ্য, তারাও বাধ্য, কিছু তো করতে হবে, সেই জন্যই হয়তো এগিয়েছে। চাকরি না পেয়ে আর কি করবে, কিন্তু এটা কোনো সলিউশন নয়। যুবসাথীর যে লাইন, বেকার যুবকের যে ভাতা দিচ্ছে রাজ্য সরকার, সেই লাইনে 60 বছরের বাবা পর্যন্ত দাঁড়াচ্ছে, বাবা ছেলের জন্য কম নেওয়ার জন্য। মানে এটা কতটা লজ্জার, যেখানে চাকরির জন্য লাইনে দাঁড়ানো উচিত, সেখানে ভাতার জন্য দাঁড়ানো। কিছু বলার নেই, এমনিতেই প্রকল্পটা আমার পছন্দ নয়, কারণ চাকরি দেওয়ার বিকল্প হচ্ছে ভাতা নয়, রাইট? এমএ বিএ সব ছেলেগুলো যা পাচ্ছে সেটাই নিচ্ছে, এই আর কি, আর কিছু নয়। কিন্তু আমার তো মনে হয় শুধু ভোটের জন্যই, কারণ ভোট চলে যাওয়ার পর কতটা কি থাকবে না থাকবে কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ, দেবে তো, সেটা তো দেবেই, সবার দরকার। এখন 1500 টাকা যদি মাসে পায় তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা কিছুই নেই, সবাই নিচ্ছে। এখন তো পার্টি সব জায়গায় হচ্ছে, এখন সবাই বুঝবে যেরকম যে ভালো বুঝে, আমাদের তো বলার কিছু নেই। ভোটের জন্য হয়তো হতে পারে, আবার চিরস্থায়ী হতে পারে। এখন তো 5 বছর যখন বলেছে, তো 5 বছর তো চলবে, তারপরে আবার দেখবে। না, ভোট তো হবে, এখন কে আসবে না আসবে সেটা তো এখন বলা মুশকিল। হ্যাঁ গ্র্যাজুয়েশন করা ছেলেমেয়েরা লাইন দিচ্ছে 1,500 টাকার জন্য। হ্যাঁ, ফ্রিতে। হ্যাঁ, ভাতা না চাকরি? চাকরির জন্য না, কনসেপ্টটা কি এখন, মানে এই যে পয়সাগুলো দিচ্ছে, যারা রোজগার নেই যাদের, তারা কি করছে, তারা পেলে একটু খুশি হচ্ছে, আর যারা মানে এমনি চলছে তাদের তো এমনি চলে যাচ্ছে, কোনো ইয়ে নেই। কনসেপ্টটা হচ্ছে আমাদের এখানে যে পভার্টি আছে সেটা আগে ঠিক করো, এইসব টাকা দিয়ে কোনো কোনো ইয়ে নেই, এটা গেলে হচ্ছে ভোটের জন্য আর কিছু না, দ্যাটস ইট। হ্যাঁ, ওইটা একই ওনার কথা। দে আর লিওরিং দ্য ইউথ so that, number one, in my viewpoint, so that they become jobless, they get used to getting easy money, and they will misuse the money. That's my take. So I think it's more important to give them jobs and make them independent, better than giving them free money. যুবসাথীর লাইনে কার্যত লম্বা ভিড়। বিজেপি কটাক্ষ করে বলছে আসলে যুব সমাজকে ঘুষ দিয়ে ভোট কিনতে চাইছে তৃণমূল। এর আগে দেখিনি একটা বিশেষ প্রতিবেদন। যুবসাথী আবেদনের লাইন দীর্ঘ হচ্ছে। বাংলার বিরোধী শিবির এই দীর্ঘ লাইনকে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের করুণ ছবি হিসেবে দেখাতে চাইলেও তৃণমূল এই লাইনে ভোট বুথের প্রতিবিম্বই দেখছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। 2021 সালের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারের মৌখিক প্রতিশ্রুতি দিয়েই খেলা জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর 2026 সালের নির্বাচনের আগে যুবসাথী কার্যকর করতে ময়দানে নেমেছে শাসক দল। সাধারণভাবে যুবসাথী পুরুষ মহিলা সকলের জন্য হলেও লাইনে প্রথম দুদিনে পুরুষের সংখ্যাই বেশি। বয়সের মানদণ্ড বলে দিচ্ছে মূলত তরুণ প্রজন্মের জন্যই এই প্রকল্প। সূত্রের খবর, যদি সরকারি কোনো বৃত্তিমূলক ভাতা যেমন ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কন্যাশ্রী পান, তাহলে যুবসাথী ভাতা পাওয়ার আবেদন করা যাবে। देखिए, उसका तो हाथ खर्च चल जाएगा। हम तो रिटायरमेंट लोग हैं, हम कहाँ मिलेगा हमको पैसा? यही आप रिटायर होने के बाद भी सुबह से लाइन पे खड़े हैं। हाँ, सुबह से कल फॉर्म के लिए
क्या करेगा देखिए अभी नौकरी नहीं मिलेगा तो क्या करेगा। আমার মেয়ে যুবসাথীর তুলতে এসছে, ফর্মটা তুলতে এসছে। তা 3 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, মেয়ে পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, সেকেন্ড ইয়ার। লাগছে, কিন্তু যেহেতু পাওয়া যাচ্ছে, দিদি দিচ্ছে এই সুযোগ সুবিধাটা, সেই জন্য আর কি দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে, সেটাই, একদমই তাই। চাকরির অবস্থা তো খুব একটা ভালো তো দেখতে পাচ্ছি না। ছেলের জন্য। ছেলে এখন পাস গ্র্যাজুয়েশন করে ও একটা অন্য পড়ার জন্য আছে, তো সেখানে তো আমাদের টাকা পয়সা লাগবে। যদি দিদির এই টাকাটা পাই তাহলে আমাদের বড় উপকার লাগবে। আমি একটা সেরকম কাজও করি না, যে ও যে পজিশানে ও করতে যাবে বলছে সেটা তো আমি দিতে পারি। ছেলে এখন MBA পড়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই না অনেক। রাজ্য বাজেটে এই যুবসাথী প্রকল্প ঘোষণা করা হয়েছিল। এই খাতে বরাদ্দ করা হয়েছে 5,000 কোটি টাকা। সরকারের তরফে বলা হয়েছিল মাধ্যমিক পাশ করা পশ্চিমবঙ্গের কর্মহীন যুবক যুবতীরা এই প্রকল্পের আওতায় থাকছেন। বয়সসীমা 21 থেকে 40 বছর। ভোটের আগে এই প্রকল্প শুরু হবে, 1 এপ্রিল থেকে কার্যকর হবে। ভোটের আগে এই প্রকল্পকে কটাক্ষ করেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় তৃণমূলের যুবসাথী বনাম বিজেপির যুব আড্ডা। 26-এর বিধানসভা নির্বাচনে যুবকের মন পাবে কোন দল, কোন ঝুলিতে যাবে এই যুব সমাজের ভোট, ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশেষজ্ঞ অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। দাদা, যুবসাথী প্রকল্প চালু হয়েছে এবং তার যে ক্যাম্প, সেখানে শিক্ষিত বেকার যুবকদের যে লম্বা লাইন, সেটা কার্যত একটা ছবি তো অবশ্যই করে ধরা পড়ে যে বাংলার বেকার যুবকদের সত্যি অবস্থা করে আসল ছবিটা কি। বেকারত্ব সব জায়গায় আছে, পশ্চিমবঙ্গ ব্যতিক্রম কেন? পশ্চিমবঙ্গে কলকারখানা শিল্প নেই। সরকারের পক্ষে সরকারি চাকরি দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। সরকার কি করে? শিল্প বান্ধব একটা পরিস্থিতি তৈরি করে যাতে শিল্পপতিরা আসে বিনিয়োগ করে। যারা টাটাকে তাড়িয়েছে, একটা নির্মীয়মান কারখানাকে, মানে শেষ হয়ে গেছিল কারখানার কাজ, প্রায় ভেঙে গুড়িয়ে দিয়েছে, তাদের রাজ্যে শিল্পপতিরা কখনো কোনো বিনিয়োগ করবে না। ওই গালভরা প্রতিশ্রুতিটুকু দেবে, কিন্তু বিনিয়োগ করবে না। আবার যারা লাইনে দাঁড়িয়েছে তারা বলছে তারা MA BA পাস, কেউ PhD করছে, কেউ MBA পেয়েছে। একটা কথা আমরা শুনি যে প্রচুর বেকার। আবার যারা নিয়োগকর্তা তারা আবার বলেন ঠিক লক্ষ্যে তারা পান না। অর্থাৎ চাকরি আছে, সেই চাকরি পেতে গেলে যে যোগ্যতা দরকার, এই তথাকথিত MA BA, তথাকথিত MBA ডিগ্রিধারী ছেলে মেয়েদের অনেকেরই তা নেই। ব্যাঙের ছাতার মতো MBA প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ব্যাঙের ছাতার মতো, পাড়ায় গলির মোড়ে MBA ম্যানেজমেন্ট পড়ায়। ওদের না আছে এক্সপার্টাইজ, না আছে ভালো ফ্যাকাল্টি, ইন্ডাস্ট্রি ট্রেনিং পর্যন্ত হয় না। আর মেন্স কোর্সে পড়লে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বা আর্টসের কোর্সে পড়লে যারা পড়ছে তারা ওই জাস্ট নামটাকে এনরোল করিয়ে রাখে, ক্লাসেও যায় না, পড়াশোনাতেও মন নেই। স্বাভাবিকভাবেই যা হয়, পঠন পাঠন সঠিকভাবে না হলে, নিজেদেরও সে অর্থে ইচ্ছা না থাকলে সেটাই হয়। আরে WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় পাশ করে BDO যে নোটিশ লিখছে, যে ইংরেজিতে নোটিশ লিখছে, ভাবা যায় না যে এত মানে মিনিমাম ব্যাকরণগত ধারণা নেই, সে BDO হয়ে গেছে। হয়তো সাদা খাতা জমা দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তো এটা হচ্ছে বাস্তব চিত্র। ওই যে MA BA MBA দেখানো হচ্ছে না, চাকরিটা কেন পায়নি? প্রথম কথা এটাও বুঝতে হবে, এই যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে এই রাজ্যের, এর মেরুদণ্ড ভেঙে গেছে। স্কুল লেভেল থেকে কলেজ, এসব আরো বড় দুর্নীতি আছে, কোনো না কোনো দিন ফাঁস হবে। যারা চাকরি করছে তারা ক্যাডার,
শিক্ষক শিক্ষিকারা অধিকাংশ ক্যাডার এবং যারা সম্মান নিয়ে মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে চায় তারা এখানে রাজ্যে কাজ করতে পারবে না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তিনি আইআইটিতে পড়াতেন, গবেষণা করেছেন, শোভনদেব চট্টোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছেন। এই তো অবস্থা এদের। এই যদি শিক্ষার অবস্থা হয় তাহলে এখান থেকে কি করে কাজের বাজারের উপযোগী ছাত্রছাত্রী বেরোবে? আবার বলছি, চাকরি বাজারে আছে, কিন্তু সেই চাকরিকে অ্যাভেল করতে গেলে যে যোগ্যতা দরকার অধিকাংশের সেই যোগ্যতা নেই, তাই এই ভিড় হচ্ছে। তবে এই ভিড় মানে ভোট নয়। ও সরকারটা, আমি বলবো কেন নেবেন না কেন, সরকার যখন টাকা দিচ্ছে তো কালীঘাটের টাকা নয়, এ তো সরকারি টাকা, করের টাকা, কেন্দ্রীয় অনুদানের টাকা, ডিভ্যালুয়েশনের টাকা, সে টাকা নিচ্ছেনই নিন। তবে যারা লাইনে দাঁড়িয়েছেন, যারা ভাবছেন লাইনে দাঁড়াবেন, তাদের কাছে একটা কথা খুব স্পষ্ট করে বলে রাখা ভালো, এই সরকারের কাছে কখনো চাকরি বা কর্মসংস্থানের বিষয়ে কিছু প্রত্যাশা করবেন না। এদেশি মানসিকতা নেই। এরা পশ্চিমবঙ্গের মানুষকে ভাতার নামে ঘুষ দিতে চায় যাতে ভোট বৈতরণী পেরোনো যায়, এছাড়া এদের আর কোনো লক্ষ্য নেই। তাই অবশ্যই নেবেন, সুযোগ পেলে কেন ছাড়বেন, কিন্তু যখন ভোটের লাইনে দাঁড়াবেন তখন এটা ভেবে নেবেন এ তো 5 বছর, কিন্তু এরা আপনার কর্মসংস্থানের সুযোগও করে দিতে পারবে না, চাকরির সুযোগও করে দিতে পারবে না। এদের সেটা লক্ষ্যই নয়। এদের লক্ষ্য হচ্ছে বেকার ভাতার নামে আপনাদের ঘুষ দিয়ে আপনাদের ভোটটাকে নিশ্চিত করা। বেশ, তাহলে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলা ভোট পাওয়া গেল, যুবসাথী দিয়ে যুবকের ভোট পাওয়া গেল, তা তৃণমূল তো বাজিমাত করবে 26। এবার তো ভোট হবে হিন্দু মুসলমানে, ওসবে কিছু এফেক্টই করবে না। 100টার মধ্যে 65টা ভোট হিন্দু ভোট বিজেপি পাবে, আগের বার যেটা 56টা পেয়েছিল। ওইসব দুর্নীতি লক্ষ্মীর ভান্ডার ওগুলো সামান্য কিছু এফেক্ট হবে, আসল ভোট হবে হিন্দু মুসলিম। এই মেরুকরণের আবহে পরিষ্কার, এর মধ্যে লুকোচাপার কিছু নেই, সম্পূর্ণ মেরুকরণের আবহে ভোট হবে। হিন্দুরা যতটা সংগঠিত লোকসভার সময় ছিল তার থেকে আরো সংগঠিত হয়েছে, কারণ পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির হোমল্যান্ড। সেই হিন্দু বাঙালির হোমল্যান্ডে হিন্দু যদি বিপন্ন হয়, তারা যদি ঘরে প্রদীপ জ্বালাতে না পারে, সন্ধ্যারতি না করতে পারে, মাতৃশক্তি যদি কপালে সিঁদুর দিতে না পারেন, শাখাপলা না পড়তে পারেন, যদি অনুপ্রবেশের ফলে যদি ডেমোগ্রাফিক এমন পরিবর্তিত হয়, তাহলে হিন্দু বাঙালি কোণঠাসা অবস্থায় পড়বে। এবার ভোটটা হবে সম্পূর্ণ মেরুকরণের আবহে। এটা ভালো দৃষ্টান্ত না খারাপ দৃষ্টান্ত আমি বলতে চাই না, আমি বাস্তবতা বলছি। সম্পূর্ণ মেরুকরণের আবহে ভোট হবে, আর 100টার মধ্যে 65টা হিন্দু ভোট বিজেপির খাতায় জমা হবে। সেটা পড়লে পরে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়া অসম্ভব নয়। আর বিজেপিরও সংকল্পপত্র বেরোবে, ওরাও লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার আনবে। অন্যগুলো কি করবে আমি জানি না। আর কেন্দ্রীয় সরকারে থাকার ফলে যদি বিজেপির সরকার হয়, পয়সা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। কেন্দ্রীয় সরকার ঢেলে দেবে এই রাজ্যকে। যে শিল্পপতিরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে এ রাজ্যে বিনিয়োগ করতে চান না, কারণ বিনিয়োগ করলেই তাদের বিনিয়োগ মূলধনের কোনো গ্যারান্টি নেই সেটা ফেরত পাবেন কিনা। তারপর তোলাবাজি, সিন্ডিকেট সব অনেক কিছু আছে, জমি সমস্যা আছে। হ্যাঁ, সরকারের ভ্রান্ত জমি নিতে আর টাটাকে এরা তাড়িয়েছে, তা কেউ এসব আসবে না। কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে বড় বড় বিনিয়োগ হবে এই রাজ্যে, ভারী শিল্প হবে, অনেক কিছু হবে। আর আয়ুষ্মান ভারত চালু হবে প্রথম ক্যাবিনেটে, এবং লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে। যে মাতৃশক্তির লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন তারা নিশ্চিন্ত থাকুন, যেই সরকার করুক এসব বন্ধ হবে না। এদের সামর্থ্য তো আপনাদের 1,500 টাকা দেওয়া, কিন্তু ডবল ইঞ্জিন সরকার হলে 3,000 টাকা করে পাবেন, ওটা কোনো ফ্যাক্টর না। এবার লড়াই হবে সম্পূর্ণ মেরুকরণের আবহে। বেশ, যখন যুবসাথী প্রকল্পের লম্বা লাইন আমরা দেখছি, ঠিক তখনই দেখলাম বিজেপি, প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে, যুব আড্ডা বলে। এটি কাউন্টার বলে মনে হয় আপনার? কেন, প্রধান বিরোধী দল তো নিতেই পারে কর্মসূচি, ওরা তো স্ট্রিট কর্নার করছে, ঠিক আছে, করুক না। প্রথম কথা, কর্মসংস্থান এবং চাকরির দাবিতে সরব হতে হবে। চাকরির থেকেও কর্মসংস্থান,
এবং বিজেপির সংকল্পপত্রে এই সম্পর্কে যেন সুস্পষ্ট দিশা দেখতে পায় পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু যারা দেখলাম যে আরজি করে ঘটনার ঠিক পরে পরে কিন্তু আমরা দেখেছিলাম যে কয়েকটা জায়গায় উপনির্বাচন হয়েছিল, সেখানে উপনির্বাচন তো ওসব গায়ের জোরে ভোট হয়েছে। অধিকাংশ উপনির্বাচনে এবার যে নির্বাচন হবে সেখানে হারবে তৃণমূল। বেশ, আজকে দেখলাম যে বিজেপিতে জয়েন করছেন ক্ষিতিক গোস্বামীর মেয়ে। বিজেপিতে? হ্যাঁ, আজকে জয়েন করেছেন। বসুন্ধরা? একদম, ও তো কাউন্সিলর। বসুন্ধরা তৃণমূলে ছিলেন, কিন্তু বড় দিদি আজকে যোগদান করলেন। তিনি বসুন্ধরা দিদি যোগদান করেছেন আজকে। মানে কোনো আদর্শ বলে কিছু থাকলো না তাহলে, বামপন্থী থেকে সরাসরি বিজেপিতে? সেই জন্যই তো গেছে, কারণ বামপন্থী পরিবারের হলেই কি বামপন্থী হতে হবে তার কোনো তো বিষয় নেই। অন্তত একটা আদর্শনিষ্ঠ দলে গেছে। আরে বিজেপির আদর্শ মানুন বা না মানুন, ওদের একদম নির্দিষ্ট আদর্শ আছে। তৃণমূলের আদর্শ হচ্ছে তোলাবাজি করা। তো ভালোই করেছে। বসুন্ধরাও নিশ্চয়ই এর থেকে শিক্ষা নিয়ে দিদির পদাঙ্ক অনুসরণ করবেন। এই যে প্রতিকুর রহমান নাকি, ও রাজ্য কমিটির সদস্য, এসএফআই সভাপতি সম্পাদক নাকি ছিল, সে বলছে কমিউনিস্ট পার্টি করতে গেলে নিষ্ঠা, নিয়ম, নীতি এসব থাকতে হয়। খুব ভালো কথা, মেনে নিলাম। শুনছি প্রতিকুর রহমান নাকি তৃণমূলে যাবে। তা তৃণমূলের কোন নীতি আছে, কোন নিষ্ঠা আছে, কোন নিয়ম আছে, কোন আদর্শ আছে? কমিউনিস্ট পার্টি করতে গেলে আদর্শনিষ্ঠ হতে হয়, নিয়ম মানতে হয়, কিছু সংকল্প করতে হয়। খুব ভালো, সেগুলো থেকে দল বিচ্যুত হচ্ছে বলে প্রতিকুর ক্ষোভ জানিয়েছেন, আমি মনে করি। কিন্তু সেই ক্ষোভ জানিয়ে আপনি দল থেকে সরে গেলেন, প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিলেন, কিছুদিন বাদে খোকাবাবুর হাত থেকে ঘাসফুলের পতাকা নিয়ে আবার ডায়মন্ড হারবার থেকে বিধানসভায় দাঁড়ালেন, তাহলে আমি বলবো তিনি বিশুদ্ধ ধান্দাবাজ। শোনা যাচ্ছে উনি মগরাহাট থেকে হয়তো ক্যান্ডিডেট হতে পারে। বিশুদ্ধ ধান্দাবাজ বলবো। আদর্শের প্রশ্নে বামপন্থী রাজনীতির সঙ্গে খাপ খাওয়াতে পারছি না, তাহলে আমি আদর্শনিষ্ঠ তো থাকবো। ভিক্টর তো কংগ্রেসে গেছে, ভিক্টর তো তৃণমূলে যায়নি। আব্দুস সাত্তার ওই সিপিএম এর মন্ত্রী ছিল, পরে কংগ্রেসে গেছিল, এখন দিদিমণি সংখ্যালঘু দপ্তরের উপদেষ্টা। ও কলকাঠি নাচছে, তবে অফিসিয়ালি তৃণমূলে যোগদান করেনি। ওসব মেঘনাথ। মানে ঋতব্রত ভট্টাচার্যের মানে বন্দ্যোপাধ্যায়ের পদ অনুসরণ করবেন বলছেন? আমি ঋতব্রতর নাম মুখেই আনতে চাই না, মুখেই আনতে চাই না ঋতব্রতর নাম। প্রতিকুর রহমান এত বড় বড় কথা বলে এরপরে যদি বগরাহাট থেকে তৃণমূলের প্রার্থী, আমি বলবো ভণ্ড ধান্দাবাজ। কোনো বামপন্থা নয়। বুঝেছে সিপিএম এর শূন্যর্গেরও কাটবে না, সিপিএম টিকিট দিলেও ভোটে লড়ে জামানত বাজেয়াপ্ত হবে, তখনই আদর্শের কথা বলে তৃণমূলে গিয়ে ভোটে লড়বে, ব্যাস। শঙ্কর ঘোষ সব বেড়াল তপস্বী। শঙ্কর ঘোষও দেখেছিলাম সিপিএম থেকে উনি বিজেপিতে এসেছিলেন, বিধায়ক। বিজেপির তো একটা আদর্শগত দল, বিজেপির তো একটা সুনির্দিষ্ট আদর্শ আছে। তৃণমূলের কি আছে? কোনো আদর্শই নেই। বেশ, তাদের একটু যুবসাথীতে ফিরি। যুবসাথী দেখলাম যে একটা লাইনে 60 বছরের বাবা। ও তো কমন ফিচার। দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে এক মন্ত্রী বলছেন, দেখো মমতা মানুষের পালস বোঝেন, মুখ্যমন্ত্রী মানুষের পালস বোঝেন। ঠিকই বলেছেন, মানুষের পালস বোঝেন মানে মানুষকে তিনি তো বেকার করে রেখেছেন, চাকরি বা কর্মসংস্থানের সুযোগ দেননি। উনি ভাবছেন এই বেকার ভাতা দিলাম, ভাতারূপী ঘুষ দিলাম, আর কেউ চাকরি আর কর্মসংস্থানের কথা বলবে না, আমি দায় মুক্ত হয়ে গেলাম, 1,500 টাকা করে দিয়ে, মানে দিনে 50 টাকা। পাড়ায় পাড়ায় গড়িয়ে উঠেছে দেশি মদের দোকান, ব্যাস। আর মদ বিক্রি করে যে রাজস্ব, যে টাকা পায় তাতে বড় রাজস্ব তো সরকারে, হয়তো বেড়ে যাবে মদ বিক্রি। একদিকে একটা সরকার দিয়ে দিতে পারছে না, বলছে আমাদের ভাড়া দিয়ে দেবে না, ভাড়াল শূন্য, কিন্তু অন্যদিকে এই যে যুবসাথী দিয়ে দেওয়ার ইচ্ছা নেই, কারণ সরকারি কর্মচারীরা ওর ভোট ব্যাংক নয়। শ্রীমতী ভয়ঙ্করী ভোট ছাড়া কিছু বোঝে না। ও বলছে রিভিউ পিটিশন, কিউরেটিভ পিটিশন করবো, সময় নিচ্ছে। ও সময় নিচ্ছে। আমি লক্ষ্মীর ভান্ডারের কিন্তু বিরোধী নই। লক্ষ্মীর ভান্ডার যাদের জন্য হওয়া উচিত তাদের জন্য হোক, সবার জন্য নয়। খোলামকুচি নয়, লাগে টাকা দেবে গৌরী সেন। আর যারা, আর আমি ডিএ বলেছে মৌলিক অধিকার দিতে হবে, টাকা নেই বললে চলবে না, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ওরা মানবে না।
সময় নেবে, নির্বাচনটাকে পার করাতে চাইবে। এ ছক, এ খুব পরিষ্কার ছক দিদিমণির। তবে ধরা পড়ে গেছেন, কতবার এসব বুজরুকি দেবেন বাংলার মানুষকে, ধরা পড়ে গেছেন। আপনি বলছেন যে বিজেপির সংকল্পপত্রে লক্ষ্মীর ভান্ডার 1.5 থেকে 3,000 টাকা হবে উচিত, ও ঘোষণা তো হবে। শুভেন্দু বলছে, তাই বললাম আমি। একদম বেশ। তাহলে কি আপনার মনে হয় যে যুবসাথী যে এই যে 1,500 টাকা এটাও কি সেটা ওরা জানে। বিজেপি আসলে গ্যারান্টি দিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে বিনিয়োগের প্লাবন হবে, শিল্পপতিদের ডেস্টিনেশন হবে পশ্চিমবঙ্গ। কারণ কেন্দ্রীয় সরকার শিল্পপতিদের বলে দেবে যাও এখানে বিনিয়োগ করো। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।